TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি বাংলাদেশ সম্পর্কে, দ্বিতীয়টি আমেরিকা সম্পর্কে। আমেরিকার নির্বাচন এবং নির্বাচনের যেই প্রচার অভিযান চলছে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের, তাদের প্রার্থীদের, সেটি নিয়ে কথা বলবো। বাংলাদেশের খবর বলতে আসলে এই মুহূর্তে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আমার হাতে আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, একটি সরকারের পতন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিতে যাওয়ার একটা পরিস্থিতি এবং আগামীতে নির্বাচন হবে, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। বাংলাদেশ একটা উত্তরণের মধ্যে আছে, একটা আমল থেকে আরেকটা আমলে যাওয়ার মাঝখানের অবস্থায় আছে এবং এই অবস্থাটি নিয়ে দেশে বিদেশে সকল গণমাধ্যম যথেষ্ট গুরুত্ব দিয়ে নানান সংবাদ প্রচার করছে প্রতিদিন। বলা যেতে পারে গত বেশ কিছুদিন ধরে, যখন থেকে ছাত্রদের আন্দোলন শুরু হলো এবং তারপরে নানান ঘটনা আমরা জানি, হত্যাকাণ্ড থেকে শুরু করে নাশকতা, ধ্বংসযজ্ঞ ইত্যাদি ইত্যাদি, তারপর এই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং তার মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য হয় দেশের বাইরে পালিয়ে গেছেন বা দেশের ভেতরে নানান জায়গায় আত্মগোপন করে আছেন। এবং টানা 16 বছর যেই দলটি আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল, তাদের নেতা কর্মী যেভাবে বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছেন এবং এর বাইরেও অপরাধী চক্র দেশে যে এক ধরনের ললেসনেস, সবচেয়ে সঠিক শব্দ, তৈরি করেছে বা তৈরি হয়েছে, তাতে জননিরাপত্তা যেভাবে ব্যাহত হচ্ছে, মানুষ চরম আতঙ্কের মধ্যে আছে। দেশে একরকম সরকার নেই, পুলিশ নেই, কোনো রকমের আইন কানুনের প্রয়োগ নেই, এরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে পার করছে বাংলাদেশের মানুষ। আমরা জানি যে পুলিশ বাহিনী তারা নানান জায়গায় হামলার শিকার হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, জখম করা হয়েছে, থানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে। ফলে একটা দেশে, একটা সমাজে যখন পুলিশ থাকে না, পুলিশ দায়িত্ব পালন করে না এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠ পর্যায়ে কার্যকর থাকে না, সেনাবাহিনী এই উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সহ সশস্ত্র বাহিনী। অন্যদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে পরামর্শ করে তার নির্দেশ এবং সিদ্ধান্ত অনুযায়ী একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরকম একটা ক্রান্তিকালের মধ্যে আমরা আছি। সবশেষ খবর যদি বলি, বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। ডক্টর ইউনূস প্যারিস থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তেমন কোনো তথ্য দেননি। তিনি বলেছেন দেশে ফিরে এসে কী করণীয় সেগুলো তারা ঠিক করবেন। একই সাথে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল, যেটি গত 17 বছর ক্ষমতার বাইরে এবং যারা ক্ষমতাসীন ছিলেন তাদের হাতে নানানভাবে নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অন্যায় শিকার হয়েছেন, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন নাই, তাদের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জুলুম অনেক কিছুই চলেছে। সেই দলটি এখন অনুকূল পরিবেশে আবারও সক্রিয় হয়েছে এবং তৎপরতা, রাজনৈতিক তৎপরতা, কথাবার্তা সেগুলো চালাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে দণ্ডিত হয়ে কারাগারে ছিলেন, তারপরে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে এবং তার দণ্ড মওকুফ করে তাকে চিকিৎসার এবং বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছিল। অনেক বছর পর তিনি প্রকাশ্যে এসেছেন। আমরা জানি যে বুধবার ঢাকায় একটি জনসমাবেশ করেছে বিএনপি। সেই জনসমাবেশে তিনি ভিডিও বার্তা দিয়েছেন, তার সেই বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি অনেক বছর পর জনসম্মুখে এলেন এবং জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। সেখানে তিনি যে কথাটি বলেছেন, আমি একটা দুটা লাইন পড়ে শোনাই। ফ্যাসিবাদী অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করায় বীর সন্তান যারা আন্দোলন করেছে, মূলত ছাত্র, সাথে জনতা যুক্ত হয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বীর সন্তানদের মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে অসম্ভবকে তারা সম্ভব করেছে।
শত শত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। একই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডনে আছেন, তিনি একটি ভিডিও বার্তা কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির নামে কেউ যদি অপকর্ম করে তাকে আইনের হাতে তুলে দেয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন তিনি। এই হলো মোটামুটি বাংলাদেশের চিত্র। আমেরিকায় আমরা জানি যে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান এবং ডেমোক্রেটরা প্রচার চালাচ্ছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি টেলিফোন সাক্ষাৎকারে কথা বলেছেন। তার যিনি রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সেনেটর জেডি ভেন্স, তিনিও উইসকনসিনে একটি সমাবেশে বক্তব্য দিয়েছেন। একই স্টেটে আজকে সমাবেশ করেছেন নতুন রানিং মেট টিম ওয়ালসকে নিয়ে কামালা হ্যারিস, ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী। এই দুজনের সমাবেশ এবং বক্তব্য নিয়েও আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর এবং প্রফেসর মুনির মুস্তফা আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। আমি সংক্ষিপ্ত একটু বক্তব্য নিয়ে একটা বিরতিতে যাব, ফিরে এসে বিস্তারিত শুনব। ডক্টর মুনির মুস্তফা আলী, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, সারা বিশ্বে তার খ্যাতি আছে, সুনাম আছে, তার অনেক অর্জন আছে, সাফল্য আছে এবং আমেরিকার খুবই প্রিয় পাত্র তিনি। আমরা জানি আমেরিকার সর্বোচ্চ পদক এবং সম্মান তিনি পেয়েছেন। সেই মানুষটিকে নিয়ে অনেক আলোচনা আমরা বিগত সরকারের সময় দেখেছি, তাকে নানানভাবে হেয় করার, নানানভাবে দায়ী করার এবং তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ এবং মামলা মোকদ্দমা দিয়ে সাজা দেওয়ার, এবং যে সাজাটি দেওয়া হয়েছিল শ্রম আদালতে সেটি বাতিল করা হয়েছে। তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেই অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন হবে, ডক্টর ইউনূসের ভূমিকা কেমন হবে, যে প্রত্যাশিত নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি মানুষ অপেক্ষা করছিলেন, সেই নির্বাচনটি তার সরকারের অধীনে হবে, সেটি কেমন হবে আমরা বিস্তারিত শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ফিরে এসে সাথে পাবো আশা করছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আওয়ার ডেমোক্রেসিতে আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট এবং চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানা। এছাড়াও আমাদের সাথে আছেন ডক্টর প্রফেসর গোলাম এম মাতবর, ডিন অ্যান্ড প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ভূমিকা এবং আগামীতে একটি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন যার মধ্য দিয়ে গণতন্ত্রের সঠিক চর্চা এবং নির্বাচিত সরকার ফিরে আসবে, কতটা প্রত্যাশা করছেন, আশাবাদী কতটা? ধন্যবাদ। বাংলাদেশ এখন একটা ভীষণ ক্রান্তিকালের ভিতর দিয়ে চলছে। আমাদের এরকম পরিস্থিতি এর আগে কখনো হয়নি, যদিও আমাদের ক্রান্তিকাল বারবার এসেছে। ৭১-এ যেমন এসেছে, ৭৫-এ দুবার এসেছে, আপনার অগাস্টে এবং নভেম্বরে, তারপর আবার ৮১-তে এসেছে যখন জিয়া রহমানকে অ্যাসাসিনেট করা হলো, আবার ৮২ এসেছে যেখানে এরশাদ ক্ষমতা দখল করলো, ৯১-তে এসেছে, আবার 2006 এসেছে। হ্যাঁ, কিন্তু এরকম পরিস্থিতি কখনো হয় না আমাদের। কিন্তু কখনো এই যে মানে ৩-৪ দিন ধরে কোনো সরকার নাই, এরকম পরিস্থিতি কখনো হয়নি। এবং যে সমস্ত ধ্বংসযজ্ঞ চলছে, যেমন আপনি বললেন যে থানাগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদের অস্ত্রপাতি লুটপাট হচ্ছে, আপনার গাড়িগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের যথেষ্ট ক্ষতি হচ্ছে। যেখানে বাংলাদেশ কিন্তু ইদানিং ইকোনমিক্যালি একটু ইসের মধ্যে ছিল, খারাপ অবস্থার মধ্যেই ছিল, যেখানে ফরেন রিজার্ভ খুব লো হয়ে গেছে। এখন ইকোনমির যে অবস্থা, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের
সরকার প্রধান হয়ে আসাটা কিছুটা আশাব্যঞ্জক এই কারণে যে বিজনেসটা আবার রিভাইভ তার পক্ষে করা সম্ভব হয়। আপনি যথার্থই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, আমেরিকা এবং ইউরোপের সাথে খুব ভালো সম্পর্ক তার, এটা তো সবাই জানে। এবং আমাদের কিন্তু বিজনেসগুলো বিশেষ করে এই যে আপনার যে গার্মেন্ট সেক্টর, এটা তো ইউরোপ এবং আমেরিকায় মানে আমাদের ব্যবসাটা প্রধান। কাজেই সেদিক দিয়ে বিচার করতে গেলে যে সে এই যে মানে বাংলাদেশ যে টালমাটাল একটা অবস্থা এবং ইকোনমির যে একটা আশঙ্কাজনক অবস্থা, এই আশঙ্কাজনক অবস্থা থেকে সে হয়তো ফিরিয়ে আনতে পারবে খুব তাড়াতাড়ি। মানে ডক্টর মনির মোস্তফা আলী, অর্থনীতিটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সেটা একটু দীর্ঘমেয়াদী ব্যাপার, কিন্তু তাৎক্ষণিক যেটি ব্যাপার জননিরাপত্তা, যেটি আপনি বলছিলেন, আমিও শুরুতে বলছিলাম যে একেবারে ললেসনেস, এবং আমরা প্রতিদিনই যে খবরগুলো পাচ্ছি কোথাও না কোথাও হামলা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, জেলখানা ভেঙে আপনার অপরাধীরা বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তো এখন উন্নতি করতে হবে, স্বাভাবিক আনতে হবে। একটা নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষে এবং খুব সীমিত আকারের সরকারের পক্ষে এই সংকটটা কত দ্রুত উত্তরণ ঘটানো সম্ভব? না, সেটা তো করতে হবে, সেটা তো এখন যে পরিস্থিতি, এটা একটু সময় তো লাগবে। সেখানে যেমন ধরেন পুলিশের লোকজনদের ফিরে আসতে হবে, আপনার আরো যে সমস্ত আছে আমাদের আইন শৃঙ্খলা ইউনিটগুলো আছে, যেমন বিজিবি বলেন বা র্যাব বলেন বা আর্মি বলেন, আর্মিও তো অনেকটা খুব একেবারে সক্রিয় না। কাজেই এদেরকে ফিরে আসতে হবে। এবং আমি আশা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উনি সরকার প্রধান হবেন, উনি তো অরাজনৈতিক, উনি কোনো রাজনৈতিক দলের কাছে প্রশ্নবিদ্ধ, কিন্তু আপনার সাধারণ জনগণের কাছে তিনি তো প্রশ্নের ঊর্ধ্বে। কাজেই আমার মনে হয় তার ডাকে সাড়া দিয়ে এই আইন পরিস্থিতিটা উন্নতি করা হয়তো সম্ভব হবে খুব তাড়াতাড়ি। আমি আশা করব যে তাড়াতাড়ি এটা, মানে আইন শৃঙ্খলা রক্ষা করা, জননিরাপত্তা দেওয়া প্রাথমিক দায়িত্ব পুলিশ বিভাগের। আপনি জানেন যে সারা দেশে এখন কোনো পুলিশ নাই, থানা নাই। তারা 11 দফার দাবি নিয়ে এসেছে। তারা পুলিশ বিভাগকে সংস্কার করতে, রাজনৈতিক দলের প্রভাবমুক্ত করতে বলছেন, খুবই ভালো কথা। এবং এই পুলিশ বাহিনীকে আমরা গত 1.5 দশকে যে ভূমিকা নিতে দেখেছি, খুবই ন্যাক্কারজনক। এরই মধ্যে পুলিশ বাহিনীর প্রধান আইজিপি পরিবর্তন করা হয়েছে, র্যাবের প্রধান পরিবর্তন করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের প্রধানের পরিবর্তন করা হয়েছে, এবং তারা সবাইকে আহ্বান জানাচ্ছেন কাজে যোগ দেওয়ার জন্য। আবার তাদের দাবি দাওয়া আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে। তারা জনগণকে নিরাপত্তা দেবে কি? তারা নিজেরা নিরাপত্তাহীন। অনেক পুলিশ মারা হয়েছে, থানা হামলার কথা তো বললামই। সব কিছু মিলিয়ে মানে পুলিশ বাহিনীকে কার্যকর করা, র্যাবকে কার্যকর করা, আনসার ভিডিবিকেও নামানো হচ্ছে। কারণ সেনাবাহিনীর তো সেই সক্ষমতা, সেই ব্যাপ্তি, সেই অভিজ্ঞতা, সেই প্রশিক্ষণও নাই যেটি পুলিশ দিয়ে থাকে দৈনন্দিন ভিত্তিতে। সেই জায়গাটিতে হচ্ছে সংকট। এখন এই পুলিশ, র্যাব, আনসার, ভিডিপি, তাদেরকে একেবারে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা নতুন নেতৃত্ব, মানে পুলিশের প্রধান, র্যাবের প্রধানদের পক্ষে কতটা সম্ভব হবে বা কত দ্রুত সম্ভব হতে পারে? এখন এটা আপনি মানে কতদিনে আপনি বলছেন যে তারা করতে পারবে? এটা তো মানে যে পরিস্থিতি হয়েছে এখন বাংলাদেশে যেটা হচ্ছে, এটা থেকে উত্তরণ করতে আমরা যে আকারে 2 দিন, 5 দিন, 10 দিনের মধ্যে করে ফেলবো এমনটি আমি আশা করি না। তবে এ থেকে তো উত্তরণ তো আমাদের করতে হবে, এর তো অন্য কোনো ইয়া নাই। পুলিশ বাহিনীর কথা যেমন বললেন যে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের সেই নিরাপত্তা তো দিতে হবে। আবার আমরা যদি এই আর্গুমেন্টে যাই যে গত 15 বছর 16 বছর ধরে তারা যা করেছে, এই যে কথাটা আপনি বললেন যে তারা যা করেছে, আর তারা করেছে কি জন্য? কি তারা কি কারো নির্দেশে করেছে নাকি তারা নিজেরা করেছে? আমাদের দেশে এটা তো যে প্রশাসনিক আসুক না কেন, সেই প্রশাসন পুলিশকে ব্যবহার করে। কাজে এই পুলিশদের দোষ দিলে তো হবে না। মাত্রায় হয়তো এর আগে কখনো হয় নাই, যে মাত্রায় গত 16 বছর হয়েছে। আপনি করতে পারেন যে মাত্রা এর আগে হয়তো, এর আগে যদি আপনি ধরেন বিএনপি সরকার 5 বছর ছিল, এরা ছিল কত 15.5 বছর। এই 15.5 বছর তো অনেক সময়ের মধ্যে তারা তো এদেরকে আরো বেশি করে ইউজ করেছে। এমন পর্যায়ে চলে গেছে যে পুলিশ আর সরকার একাকার হয়ে গেছে। সেগুলো নিয়ে আমি প্রশ্ন, পুলিশ সরকারের অংশ,
পুলিশ সরকারের সাথে একাকার হয় না, পুলিশ সরকারি দলের সাথে একাকার বলছেন। এটা যদি আমি বলতে যাই যে পুলিশ যেটা করেছে এতদিন যাবত, কাজেই তারা তো নিরাপত্তা পেতে পারে না। তারা যদি এই নিরাপত্তার যদি অ্যাসুরেন্সটা না পায়, আপনার দেশ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কাকে দিয়ে করবেন, ফেরাবেন? আপনি পুলিশরা ফেরাতে পারবেন? এখন বিশাল পুলিশ বাহিনীর একটা অংশ অপরাধ করেছে যদি ধরি, তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সামনে নিয়ে আসা। কিন্তু আমরা এই গত 16 বছর কিন্তু তৃণমূল পর্যায় থেকে শীর্ষ পর্যায়ে মনে করি না এখন অপরাধের কথা আমাদের এই ফরফ্রন্ট আনা দরকার। এখন আমাদের হলো দেশটাকে একটা শৃঙ্খলার ভিতর, মানে সেই শৃঙ্খলার জন্য বলছি যে পুলিশ বাহিনী আগাগোড়াই দলীয় ভূমিকা নিয়েছে, সেটা তো গভর্নমেন্ট বাই যে শুদ্ধ করে ফেলা যাবে। যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, এগুলো তো অলরেডি বলা হয়ে গেছে। আবার আমরা যদি বারবার সেই কথাটাই বলি, হ্যাঁ, তাহলে এই আইন শৃঙ্খলা ফিরে আসবে না। আমরা এমন ভাবে কথা এখন এই মুহূর্তে বলা উচিত না যে পুলিশরা অলরেডি ভয় পেয়ে পালিয়ে গেছে, তারা আত্মগোপন করছে, তারা আর কাজে আসছে না। এখনো যদি আমরা তাদেরকে এইভাবে বলি যে তারা অনেক অন্যায় করেছে, তাদের বিচার, এটা ধর পাকড়, এই সমস্ত কথাবার্তা বললে তো এটা হবে না। এখন ফার্স্ট থিং হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, এটাকে ফিরিয়ে আনা, দেশটাকে তো বাঁচাতে হবে। সেটাই আমি বলছি যে তাদেরকে পরের কথা না, আমি সেটাই বলছি, তাদেরকে সংশোধন করে সঠিক দায়িত্ব পালনের জায়গায় নিয়ে আসা। কিন্তু আমি বলছি যেই মাত্রায় তারা দূষিত হয়েছে, এটা সংশোধন করার উপায় কি? এটা সংশোধনের উপর পড়ে। এটা ওই যে আপনি যেমন বললেন যে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে, সে পুলিশেরই লোক হোক, সে পলিটিক্যাল পার্সনই হোক, প্রশাসনেরই হোক, আর্মির হোক, সে যেই হোক না কেন, যারা দেশে অন্যায় করলে সে যেই হোক না কেন, তাকে তো বিচারের আওতায় আনতে হবে। নিশ্চয়ই। আমি জি ডক্টর মনি মুস্তাফা আলী, আপনার কাছে ফিরবো। আমি এখন যেটা মুখ্য হওয়া উচিত সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা দরকার, দেশটাকে বাঁচানো দরকার। আরে দেশটা তো আমার আপনার সবারই তো দেশ, এই দেশটাকে তো বাঁচাতে হবে। নিশ্চয়ই। আমি একটু ডক্টর গোলাম আহমদ আপনার কাছে আসতে চাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সেটি নিয়ে আপনার প্রত্যাশা, এবং যেটি ডক্টর মনি মুস্তাফা আলী বলছিলেন যে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে এনে জননিরাপত্তা দেওয়া, জনগণের আস্থা অর্জন করা এবং সমাজটাকে, দেশটাকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যেই উপদেষ্টারা থাকবেন, তাদের নিয়ে এই কাজটা নিশ্চয়ই করবেন এবং করতে হবে। আপনি কতটা আশাবাদী যে তিনি কতটা সফল হবেন এবং কত দ্রুত সফল হতে পারেন? ধন্যবাদ। আসলে দেখুন, আমি তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশে যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বোধহয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন অভূতপূর্ব, তোমরা যেটা করছো না, আমরা দ্য অ্যাডাল্ট, আমরা সেটা করে দেখিয়ে দিলাম। তাদের যে দাবিটা ছিল ন্যায্য দাবি, এবং তারা এই দাবিটা কিন্তু প্রথম থেকে কিন্তু যেভাবে তারা করেছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো ভায়োলেশন ছাড়া, কিন্তু সেইটাকে আমরা জানি উস্কানি দিয়ে দিস ওয়ে দ্যাট ওয়ে, যেটা হচ্ছে আজকের দেশের বর্তমান পরিস্থিতি। মাই হ্যাটস অফ টু দিস স্টুডেন্টস। আমরা সবাই তাদের কাছে বোধহয় মাথা নত যে অ্যাটলিস্ট তারা দেখিয়ে দিয়েছেন যে মানবাধিকার কিভাবে অর্জন করতে হয়। ফলশ্রুতিতে এখন দেখুন সেই অধিকার তারা আদায় করতে গিয়ে সেই অধিকারটা এখন হয়ে যায় আপামর জনসাধারণের। আমি বলবো যে অনেকটা ধর্ম, মত সব নির্বিশেষে কিন্তু প্রতিটি মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। তো এখানে আমার কিছু কথা আছে। আসলে দেখুন, আমরা আজকে ললেসনেসের কথা বলতেছি, আইনবিহীনতা বর্তমান যে ক্রিটিক্যাল টাইমে, যেটা বাংলাদেশে আগেও হয়েছে কিন্তু এই ধরনের হয়নি। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমার মাথায় আসছে, যে যেমন প্রেসিডেন্ট, বর্তমান যে রাষ্ট্রপতি আছেন, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, যেহেতু গভর্নমেন্ট নাই, একটা বোধহয় ভূমিকা পালন করা উচিত ছিল, করা উচিত এবং করা দরকার এই ললেসনেসটা, কারণ দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ এট দিস পয়েন্ট। এবং আমি মনে করি আর্মিরা কিন্তু একটা বিরাট একটা ভূমিকা রেখেছেন। আর্মিরা বলেছেন আমরা কোনো নিরীহ মানুষের উপরেই যেটা করা উচিত না, আমরা কোনো ধরনের ফায়ার করতে পারবো না, গুলি করতে পারবো না, যেটা পুলিশ যেটা করেছেন। এবং পুলিশও যদি প্রথম দিকে এই ধরনের বলতো, তাহলে আমার মনে আজকে এই অবস্থায় এতগুলো যান, এতগুলো কোমল
বাংলাদেশের যেগুলো হয়তো ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ মানে সব ধরনের মেধাগুলো কিন্তু আমরা এতগুলো জান, কিন্তু আমরা আজকে দেখুন আমরা তাদের বিসর্জনে আজকে আমরা এই অবস্থায় আসছি। তো এইখানে আমার মনে হয় যে আর্মি যখনই প্রাইম মিনিস্টার চলে গেলেন দেশের থেকে, তখনই বোধহয় আর্মির আমার মনে হয় ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলো আছে, আপনি জেলের কথা বললেন বা আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রের সম্পত্তি, রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের প্রস্তাবনগুলো আছেন বা আপনার স্থাপনাগুলো, মানে ডক্টর মাতুর আমি একটু যোগ করি আপনার এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর ভবন, বঙ্গবন্ধু জাদুঘর, এগুলো তো কোনো দলীয় বিষয় না, এগুলো রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক, জনগণের ক্ষমতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, সেগুলো রক্ষার কোনো ব্যবস্থা তারা করে নাই, বরং সেগুলো তাদের চোখের সামনে করতে দিয়েছে। সেখানে কি সেনাবাহিনীর ভূমিকাটা সঠিক? তো এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা কিন্তু নিঃসন্দেহে, এবং আমরা খুব রিসেন্টলি কিন্তু বেশি দিন আগে না শ্রীলঙ্কায় দেখেছি, কিছু অভিজ্ঞতা তো আছে, যুক্তরাষ্ট্রে দেখেছি জানুয়ারি 6-এ। সুতরাং আমার মনে হয় যে এটা খুবই কেয়ারফুল থাকা ছিল। সুতরাং আর্মি এখানে কিন্তু থাকতে পারতো, আর্মি অন্য জায়গায় দরকার নাই। তবে দেখুন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা জানি এই সুযোগগুলো কিন্তু মানুষ নেই, যে বিভিন্ন ধরনের রেষারেষি, ব্যক্তিগত আক্রোশ, দলীয় আক্রোশ, এটা কিন্তু একটা এমন একটা সিচুয়েশন যে এগুলো হবে, এবং ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আমরা শুনছি ডাকাতে নিজেরাই রাতেই হচ্ছে, দিনেও হচ্ছে। এটাও দেখছি যে শিক্ষার্থীরা ছেলে মেয়ে বিভিন্ন রাস্তায় গিয়ে ট্রাফিকও কন্ট্রোল করছে। জি, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে এই পরিবর্তন ঘটালো, তারাই এখন রাষ্ট্রের, সমাজের, প্রশাসনের দায়িত্ব নিচ্ছে। আর কি কোনো মহল নাই দেশে? আমাদের যে রাজনৈতিক শক্তি, বিভিন্ন সামাজিক শক্তি, আমাদের পেশাজীবী শক্তি, তাদের তো কোনো ভূমিকা দেখছি না এই সংকটকালে। কিন্তু দেখুন তারা তো আসলে এগুলোই প্রশিক্ষণ নেই, তাদের এই ধরনের কোনো দক্ষতা নেই। তারা যে করছে এটা কিন্তু এটা আরেকটু উদাহরণ দেখিয়ে দিচ্ছে যে আমরা উই দ্য পিপল, মানে তাদেরই দায়িত্ব গোটা রাষ্ট্রের, সমাজের, অন্য কারো কোনো দায়িত্ব নাই। রাইট, আমরাই পরিবর্তন আনতে পারি, আমরাই সেটা ধরে রাখতে পারি। এখন আপনার আসল প্রশ্নে যাই। আপনি বললেন যে মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব, সারা বিশ্বের গর্ব। দেখুন আমার আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে কিছু কাজ করার সুযোগ হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে মিট করেছি, ওনার কথা শুনেছি, ওনার বই আমি ক্লাসে পড়িয়েছি। এখানে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আমাদের বিজনেস স্কুলের স্টুডেন্টরা, আমি যে কোর্সটা পড়িয়েছি সোশ্যাল বিজনেসের উপর, আমাকে বললো, প্রফেসর, হি ক্যান নট বি এ হিউম্যান বিইং। আই সেড, হোয়াট ডু ইউ মিন? সেড দ্যাট হি ইজ লাইক এ প্রফেট। সো দিস ইজ হোয়াট সারা বিশ্ব, এবং আপনি দেখুন সারা বিশ্ব এবং আমেরিকার সব ধরনের হাইয়েস্ট কিন্তু অ্যাওয়ার্ডগুলো সে পেয়েছে, ইউরোপ থেকে পেয়েছে, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাকে নিয়ে লোকসভা থেকে সবচেয়ে বড় ধরনের আপনার সম্মান দেখায়। অথচ আমাদের দেশে যেটা আনফর্চুনেটলি যেটা হলো আর কি, বারবার আর কি, যাই হোক, এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে সেটা। তো এখন দেখুন হি ইজ এট দিস পয়েন্ট দ্য বেস্ট চয়েস। আমার শ্রদ্ধেয় কোপ্যানালিস্ট ডক্টর মনির মুস্তফা সুন্দরভাবে বলেছেন, কারণ আমাদের এই মুহূর্তে, হ্যাঁ বিজনেসের কথা উনি বলেছেন, আসলে এট দিস পয়েন্ট উই হ্যাভ টু থিঙ্ক, বাট ইমিডিয়েটলি যেটা দরকার আর কি, যে ললেসনেসটা, এইতে কিন্তু আরো ক্ষতি হবে, আরো জানের মালের অনেক ক্ষতি হবে। সুতরাং এই মুহূর্তে বোধ আমার মনে প্রেসিডেন্টকে পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে এটা নাথিং ইজ ইম্পসিবল। আর দেখুন আপনার পুলিশ চলে গেছে, তারা ইয়ার থেকে আউটপোস্ট ছেড়ে দিয়ে চলে গেছেন, এগুলোর কতগুলো কারণ আছে। এইটা একজন সিম্বলিক আপনি পরিবর্তন করলে হবে না, যে আইজিপি বা আপনার রেবের প্রধান বা ডিএমপির প্রধান। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যেগুলো হয়েছে আমি বলবো ওভার দ্য ইয়ার্স, গত 30 বছরে 20 বছর কিন্তু এই যে সরকার যিনি পালিয়ে চলে গেলেন ওনারাই ক্ষমতায় ছিলেন। এই সিভিল সার্ভিস আজকে এই ললেসনেসটা কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোল করতে পারতো। বাংলাদেশে 30টার মতো ক্যাডার আছে, পুলিশ হচ্ছে তার মধ্যে একটা, প্রশাসন ক্যাডার আছেন, আমরা জানি যেগুলো গুরুত্বপূর্ণ বেশি। এই
ক্রান্তিকালে কিন্তু তারাই কিন্তু আপনার দেশের কিন্তু সত্তাটা রক্ষা করে। কিন্তু আপনি দেখুন এখন তারা তো অনেকেই এখন আসবেন না, কারণ তারা পলিটিক্যালাইজ এমনভাবে হয়েছে ইনস্টিটিউশন গুলাকে আপনার, তো যার ফলে কিন্তু এই শূন্যতা বেকুয়ামটা কিন্তু এটা তৈরি হচ্ছে। এই জন্যই আজকে কিন্তু তাদের দিয়ে চালাইতে পারতো। যুক্তরাষ্ট্রে দেখুন এখানে আসে যখনই আপনার একটা পার্টি ক্ষমতায় আসে উপরের দিকে তাদের পলিটিশিয়ান গুলো আসে, কিন্তু সিভিল সার্ভেন্টরা কিন্তু থেকে যায়। এই জন্যই বলে ইনস্টিটিউশন গুলো এই দেশগুলোকে চালায়। তারা যখন চলে যায় সে উপর দিকে চেঞ্জ হবে, কিন্তু যারা রেগুলার কার্যনির্বাহী যে বিভিন্ন যে দপ্তরগুলো তারাই চালায়। তো এখন সেইটা কিন্তু এখন আরো যে আপনি অনেক কিছু আসবে যেটা, হ্যাঁ বিজনেসের যে ক্ষতি দেশের, এটা তো সাংঘাতিক ভাবে, কিন্তু আমি তাও মনে করি ফর দ্য বেটার ফিউচার, হ্যাঁ সামটাইমস ইউ হ্যাভ টু ইনকার দ্য লস। আপনার ক্ষতি কিন্তু আপনাকে ইয়ে করতে হবে, ইউ হ্যাভ টু সি দ্য থিংস ওভারঅল ইন্টার এরিয়া। সেটা আমি জানি, এটা আমরা কেউ এটা চাই না যে আরো ক্ষতি হোক আমাদের সম্পদের। হ্যাঁ সারা বিশ্বে দেশে যে নেতৃত্বের কথা বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু এমন ব্যক্তি না যে সে কিন্তু দেখিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে হাউ টু ট্রান্সফর্ম দ্য রুরাল পিপল। আপনি বাংলাদেশের রুরাল যে পপুলেশন ছাড়া কোনো ধরনের কিন্তু উন্নয়ন সম্ভব না, পরিবর্তন সম্ভব না। He transformed the lives of the human, life and livelihoods of the rural people. যেখানে বাংলাদেশে হচ্ছে more than 75% people live in the rural areas. তো এমন একজন ব্যক্তি যিনি ডোমেস্টিক লোকালি কিন্তু আপনার বিজনেস এবং ভবিষ্যৎ অর্থনীতিতে যেটা হেল্প করতে পারেন। আরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। আপনি বিভিন্ন দেশের আপনার স্টেটমেন্ট দেখছেন ওনার সম্পর্কে যেগুলো বলা হচ্ছে আর কি। তো আমি মনে করি স্টুডেন্ট অ্যাগেইন they have taken another right decision. নিশ্চয়ই, এবং তারা এরই মধ্যে বলেছে তারা যেই ধরনের সরকার যেই ধরনের দেশ চায় সেরকমটা না পেলে পরে তারা আবার আন্দোলন নামবে। ডক্টর মাদবর, আপনার কাছে আমি ফিরবো। ডক্টর মনির মুস্তাফা আলী, যেটা ডক্টর মাদবর বলছিলেন যে ইনস্টিটিউশনসগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটি প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ থেকে শুরু করে সব কিছু, যার কারণে তাদের অনুপস্থিতিটা এই সংকটটাকে আরও ঘনীভূত করেছে। তারা সক্রিয় এবং ক্রিয়াশীল থাকলে হয়তো সেটা হতো না। আমরা আশা করছি একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা এগুলোকে আবার রেস্টোর বা পুনর্স্থাপন পুনরুদ্ধার করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যা চরিত্র বৈশিষ্ট্য অতীতে আমরা দেখেছি, মাত্রাগত পার্থক্য নিশ্চয়ই আছে। সেখানে আরেকটি রাজনৈতিক দল এসে এই প্রতিষ্ঠানগুলোকে আবারও দলীয়করণ বা আগের জায়গায় নিয়ে যাবে না, তার কি নিশ্চয়তা? সাথে একটা প্রশ্ন জুড়ে দেই, তার জন্য কি আমাদের সাংবিধানিক পরিবর্তন দরকার? কারণ সাংবিধানিক কাঠামোই আমাদেরকে ক্ষমতা কুক্ষিগত করার, একনায়ক হওয়ার, স্বৈরাচারী হওয়ার, সকল ক্ষমতা নিজের হাতে রাখার, প্রশাসন থেকে শুরু করে সব কিছুকে নিজের দলের কাজে ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে। সেখানে সমাধানটা কি শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি সাংবিধানিক পরিবর্তন, নাকি একটি অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু বদলে দিয়ে গেলে সেটাই চলতে থাকবে? না, আমার মনে হয় না যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সব চেঞ্জ করে দিয়ে যেতে পারবে। তারা একটা রূপরেখা দিতে পারে, সেটা বাস্তবায়নের দায় দায়িত্ব পড়বে একটা ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। হ্যাঁ, কাজে সেই কথাই আমি বলছিলাম যে আপনি যদি সরকারের প্রত্যেকটা অঙ্গকে যদি সরকারের অংশ মনে করেন এবং সেইভাবে তাদেরকে করেন, মানে বিতাড়িত করেন, সে সেক্রেটারি গিয়ে সেক্রেটারিরা কাজ করতে পারবে না, পুলিশরা পুলিশ এসে কাজ করতে পারবে না, মানে কেউ কোথাও কাজ করতে পারবে না, তাহলে তো সেই যে অবস্থাটা হয়েছে এখন সে কারণেই তো হয়েছে। হ্যাঁ, কাজে আমাদের যে দেশের যে রীতিনীতি আমরা দেখেছি, এই তো প্রথম না এটা। আমি যদি বলি যে এই আওয়ামী লীগ সরকার শুধু এই পুলিশকে ইউজ করেছে বা আর্মিকে ইউজ করেছে বা সিভিল যে ব্যুরোক্রেসি তাদেরকে ইউজ করেছে, এটা সবাই করেছে। এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে। কিন্তু বিগত সরকারের আমলে মাত্রা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, সে মাত্রার কথা, সে মাত্রা ছাড়িয়ে গেছে, সেটা আমি বললাম যে আপনি 15 বছর যদি শাসন করেন আর 5 বছর করেন, মাত্রা তো ছাড়িয়ে যাবেই। হ্যাঁ, সেটা সেই অজুহাত দিয়ে তো আমাদের ওই করলে চলবে না। আমার কথা হলো যে এদেরকে ইউজ করা হয়, কাজে এদেরকে তো দোষারোপ করলে চলবে না, এদেরকে ইউজ করা হয়। এই আপনি দেখবেন সেক্রেটারি করবে, আবার তারা ওএসডিতে ছিল তাদেরকে আবার ফরফ্রন্টে আনবে, মানে এইগুলো তো হয় আমাদের দেশে। হ্যাঁ, এখন যেটা করা দরকার, আপনি যেটা বললেন যে এর থেকে পরিত্রাণের কি উপায় আছে, হ্যাঁ, এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে
আপনার কনস্টিটিউশনে যদি ঢোকান যায়, সেই কারণেই তো যে আপনার পুলিশ কতগুলো দফা দিয়েছে, তাই না? তারা দফাগুলো দিয়েছে কি জন্য? এই আমরা যে গভর্নমেন্ট আসে তাদের দ্বারা ইউজ হই, যখন সেই গভর্নমেন্টে চলে যায় তখন আমাদের এরকম আমাদের উপর হামলা হয়, সেই কারণেই তো তারা দিয়েছে, তাই না? কাজেই সেটা যদি কনস্টিটিউশনের ভিতরে কিছু করা যায় সেটাও ভালো। এটা নিয়ে যারা এই যে গভর্নমেন্ট চালাবে তারা চিন্তা ভাবনা করবে কি করা যায় না করা যায়। এগুলো তো মোটামুটি আমরা জানি, আমরা ওই সিমটমগুলো জানি, আমরা রোগগুলো জানি, কিন্তু ওটা কিভাবে যে ওর থেকে রেহাই পাওয়া যাবে সেটা যারা নীতি নির্ধারক, যারা পলিটিশিয়ানস, তাদেরকে এটাই করতে হবে। তবে এর থেকে একটা পরিত্রাণের দরকার। আমার কথা হলো যে আওয়ামী লীগ ক্ষমতা আসুক, বিএনপি ক্ষমতা আসুক, বা জাতীয় পার্টি ক্ষমতা আসুক, বা ওই অন্য একটা পার্টি ক্ষমতা আসুক, তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের হলো দেশের যারা কাজ করবে, উন্নতি করবে, তাদেরকে আমরা ভোট দেবো। হ্যাঁ, কাজে সরকার আসবে, সরকার যাবে, সেই ভোট দেওয়ার সুযোগটাই তো ছিল না গত 16 বছরে। না, সেইটাই আমাদের কথা, যে সেইটাই আমাদের কথা, যে সেটাতেই করতে হবে। সেটা তো আপনার একটা এমন একটা পর্যায়ে নিতে হবে যে যেখানে এই ধরনের ইয়া হবে না। আপনার এই এক গভর্নমেন্ট আসবে, তারা এসে এই যে ইয়েগুলো, এই যে আমরা যেগুলো নিয়ে কথা বলছি, যে পুলিশকে তাদের আয়ত্তে নিয়ে যাবে, আর্মিকে তাদের আয়ত্তে নিয়ে যাবে, ওই ব্যুরোক্রেসিকে তাদের আয়ত্তে নিয়ে যাবে এবং তাদেরকে কাজে লাগাবে, তাদের স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে কাজে লাগাবে। এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার একটা উপায় বের করতে নিশ্চয়ই একটা ঐক্যমত দরকার হবে। হ্যাঁ বটে, তা না হলে তো আমাদের দেশটা তো আমরা এখন করছি, আমরা তো মনে করতে পারি না যে এইটাই শেষ। এই যে এইবার যে অরাজকতা হলো, যে এইটি হলো, দেশের অভিজ্ঞতা আসলে খুব একটা ভালো না, তারা কিছু করবে না, এটা তো আমরা একেবারে হলপ করে বলে দিতে পারছি। নিশ্চয়ই নিশ্চয়ই একটা গুণগত একটা পরিবর্তনের প্রয়োজন আমাদের আছে। তা নাহলে দেখেন, আমি একটা কথা বলি যে দেখেন, আমাদের ইকোনমিটা এমন একটা পর্যায়ে আসছিল যেটা আমরা করতে পারতাম, যে আমাদের জিডিপি ইন্ডিয়ার চেয়ে বেশি। আমার মনে আছে একসময় আমরা তো ইন্ডিয়ানদের সাথে কাজ, আরো অনেক সূচক আমাদের বেশি ইন্ডিয়ান আছে, তারা কিন্তু আমাদের একটু হেয় চোখে দেখতো। তাদের কথাবার্তা থেকে এটা আমরা বুঝলাম যে তারা আমাদেরকে একটু হেয় চোখে দেখতাম। তারপর আমি শুনেছি যে ইন্ডিয়ায় নাকি মুভি পর্যন্ত হতো, যে সমস্ত মুভিতে ডায়লগ থাকতো যে কেউ যদি পানিশমেন্ট করে তাকে বাংলাদেশেই করবে, মানে পাঠিয়ে দেবে, মানে তাদের পানিশমেন্ট হচ্ছে এই তুমি এটা করলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই ধরনের কি ডায়লগও ছিল। কিন্তু সেই ইন্ডিয়া গত 15-16 বছরে বাংলাদেশের কত রকমের ক্ষতি করেছে, হস্তক্ষেপ করেছে, এই দেশের গণতন্ত্র থেকে শুরু করে অন্য অনেক ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেটি তো খুবই ক্ষতিকর বাংলাদেশের জন্য। সেই বিষয়টাও আছে, বললাম যে সে কারণেই তো আমরা মানে আমরা অন্তত বলতে পেরেছি যে তাদের চাইতে আমরা ভালো আছি। হ্যাঁ, কাজেই এইটাই আমাদের দেখতে হবে যে আরে বাবা, তোমরা আসো, ঠিক মতো কাজবাজ করো, করাপশন বন্ধ করো, হ্যাঁ, ক্ষমতায় থাকো, জনগণ ভোট দিলে ক্ষমতা আরো দীর্ঘায়িত করো, কিন্তু জনগণ ভোট না দিলে চলে যাও, আবার অপেক্ষা করো, আবার তোমরা আসবে। হ্যাঁ, একটা গভর্নমেন্ট যে সারা জীবন পপুলার থাকবে তা তো না। এখানে ডক্টর মনি মুস্তাফা আলী, এখানে একটা প্রশ্ন আপনার কাছে ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক বিস্তৃত ব্যাপার। গত 15-16 বছরে কি হয়েছিল, আমাদের স্বার্থ কতটা চলাঞ্চলি হয়েছিল, আমাদের সরকার কতটা পদানত ছিল, এবং রীতিমতো যেটি বলা হয় এটি একেবারে ভিত্তিহীন না, অনেক ঘটনা দিয়ে বিশ্লেষণ করা যায় যে ইন্ডিয়া আমাদের প্রভু ছিল, আমরা ভৃত্য ছিলাম, এরকম একটা অবস্থায় সরকার আমাদেরকে নিয়ে গিয়েছিল। সেই জায়গায় ডক্টর ইউনূস গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের এক গণমাধ্যম দেয়া সাক্ষাৎকারে, যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য। তো ভারত তো সেটা করে নাই, ভারত একটি দল এবং ব্যক্তিবিশেষের সাথে সম্পর্ক করে তাদের স্বার্থ হাসিল করেছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক ঠকিয়েছে। এখন ভারতের এই পররাষ্ট্রনীতির কি বদল হবে এই রেজিম চেঞ্জের কারণে? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বদল হবে কি না হবে সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারবো না। আমাদের পররাষ্ট্র নীতিটা কেমন হবে সেটা আমাদের নিজেকে নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই, যেমন ভারতের সাথে আমাদের সম্পর্ক তো রাখতে হবে, এটা তো আমরা বলতে পারি না যে ভারতের সাথে আমরা কোনো সম্পর্ক না, সম্পর্ক রাখা আর দাসত্ব করা তো এক জিনিস না। সবচেয়ে প্রতিবেশী দেশ, কাজে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। আমরা যে শুধু তাদেরকে দেব, তারা আমাদেরকে কিছু দেবে না, সেটা তো চলবে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, যে তাদেরকে আমরা
ট্রানজিট দিচ্ছি, তাদের যে যে সেভেন সিস্টার্স আছে ওদিকে ট্রানজিট যাওয়ার না, জন্য আমরা করিডোর দিচ্ছি, ট্রানজিট। আর করিডোর পরিবর্তে আমরা দিচ্ছি, কি পাচ্ছি বন্দর সেটা তো দিচ্ছি, আমাদের কি করতে না হবে। দিচ্ছি। আমি শুনেছি যে আমরা নেপালে একটা ট্রানজিট চাই, যে আমরা তাদের ভিতর দিয়ে নেপালে যাব, সেটা খুব বেশি দূর না। সেটি হ্যাঁ, তো এই 15 ধরনের বছরও হয় নাই। না, এই ধরনের তো করতে হবে, যাই তোমাদেরকে আমরা এত দূর পর্যন্ত যেতে দাও, আমাদের সারা দেশটা পার হয়ে তোমরা আমাদের পূর্ব দিকে চলে যাবে, আর আমাদের সামান্য একটু জায়গা দিয়ে আমাদেরকে তোমরা নেপালে যেতে দেবে না, তা তো হয় না। কারণ আমরা তো সেই চেষ্টাই করি নাই, আমাদের এই অধিকারের জন্য চেষ্টাই করি নাই, আমরা শুধু অবারিতভাবে দিয়ে গেছি। কেন দিয়ে গেছি? আমার ক্ষমতায় থাকা দরকার। না না, সেটা তো আমাদের করতে হবে। কাজেই ওই মানে অতীতে হয়নি দেখে ভবিষ্যতে হবে না, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে হবে সেটা আশা করি। বাংলাদেশ তার স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা, অধিকার সবকিছু রক্ষা করেই ভারতের সাথে সুসম্পর্ক রাখবে, সেটি আমরা চাই। ডক্টর গোলাম মাতবর, আপনার কাছে আসতে চাই। আচ্ছা, দুঃখিত, ডক্টর গোলাম মাতবর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডক্টর মনি মুস্তফা আলী, তাহলে এই যে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা বললাম, এই ঠিক একইভাবে আমরা জানি যে আপনার ভূ রাজনীতি এবং আমেরিকার যে ইন্দো প্যাসিফিক পলিসি, ভারত, চায়না, আমেরিকা, তার মাঝখানে পড়ে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ এই গত 15-16 বছরে ভারত চায়নার যে নীতি অনুসরণ করেছে, ইউরোপ আমেরিকা যে নীতি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছে, যেটাকে প্রতিহত করেছে বাংলাদেশও, মানে তখনকার বাংলাদেশ সরকার এবং ভারতও। এই ভূ রাজনৈতিক পরিবর্তন কি হবে এই রেজিম চেঞ্জের কারণে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে পরে? দেখুন, আমি এখানে একটা কথা বলবো, সেটা হলো যে একটা দেশের গভর্নমেন্ট পরিবর্তন হতে পারে, সে দেশে কিন্তু ফরেন পলিসি পরিবর্তন হওয়াটা ঠিক না। হ্যাঁ, এখানে আমি বলবো যে বাংলাদেশের প্রিভিয়াস গভর্নমেন্টের যে একটা ফরেন পলিসি ছিল যে আমরা সবার বন্ধু কিন্তু কারো শত্রু না, সেটা তো মানা হয় নাই। না, সেটা আমি বুঝলাম, সেটা মানা হয় নাই, কারণ ভারতকে বেশি দেওয়া হয়ে গেছে, যেটা আপনি বলছেন, বন্ধু না প্রভু ভেবেছি আমরা, কিন্তু লিখিতভাবে সেটাই তো ছিল। আবার আপনি আবার স্বীকার করেছেন যে এরকম একটা চেষ্টা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সেটাকে প্রতিহত করা হয়েছে। হ্যাঁ, সেটাও তো আপনি বলেছেন, তাই না? কাজেই সেইটা যাতে না হয়, কারণ যেমন আমি বললাম, আমরা সবাই জানি, আপনিও বললেন যে প্রফেসর ইউনূসের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক, আমেরিকার সব প্রেসিডেন্টের সাথে, সমস্ত পলিটিশিয়ানদের সাথে তার খুব ভালো সম্পর্ক, এটা তো কারো অজানা না। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক। মানে পৃথিবীর মধ্যে যদি দুটো কন্টিনেন্ট আপনি ঠিক করেন যে কাদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ডক্টর ইউনূসের, সেটা হচ্ছে আমেরিকার ইউরোপ। তো সেখানে জানি না তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে কিনা, এবং এই সুযোগটা নেওয়ার চেষ্টা করলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখানে সতর্ক হতে হবে, কারণ আমাদের ভাবতে হবে, দেখেন এটা কি চায়না কি মেনে নেবে? চায়নাও তো আমাদের একটা প্রতিবেশী, তাই না? বড় অংশীদার আমাদের উন্নয়নের। হ্যাঁ, শুধু অংশীদারই না, তারা আমাদের নিকটতম প্রতিবেশী, তারা ইচ্ছে করলে আমাদেরকে অনেক হার্ড টাইম দিতে পারে, আঞ্চলিক শক্তি, ভারত আমাদের অনেক হার্ড টাইম দিতে পারে। আবার ওদিকে রাশিয়া আছে, রাশিয়াও আমাদের কিন্তু বন্ধু। হ্যাঁ, তারাও বাকি কতটা কি করবে সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কাজেই এখানে আমি যেটা মনে করি, এবং সেটি হয়তো একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সেটেল করা, সঠিক পথে নিয়ে আসা সম্ভব হবে না। এখানে একটা আশঙ্কার কথা, এখানে একটা আশঙ্কার কথা অনেকে বলে, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি ছিল, সেটি ছিল 3 বছরের মধ্যে 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিয়ে চলে যাওয়া। আমরা আবার 1/11-এর পরে দেখলাম যে 3 বছরের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থাকলো। এখন যে অন্তর্বর্তী সরকার আসছে, এর কোনো আইনি কাঠামো, রূপরেখা, সাংবিধানিক ব্যাপার নাই, সেটি হয়তো পরে আইনসম্মত করা হবে। এই সরকারও দীর্ঘমেয়াদী থাকতে পারে, এরকম আশঙ্কা অনেকের আছে, এবং তার মধ্য দিয়ে ভূ রাজনৈতিক খেলা বলি, আমেরিকার ভূমিকা বলি, চায়না, রাশিয়া, ভারতের যা কিছু আছে, সেই বিষয়গুলো বাস্তবায়ন একরকম হতে পারে, পরাশক্তিগুলো আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, তাদেরকে ব্যবহার করতে পারে দীর্ঘমেয়াদে এই সরকারকে ক্ষমতায় রেখে, এরকম আশঙ্কা অনেকে করছেন। আপনি কি একমত? এরকম আশঙ্কা তো থেকেই যায়। কাজেই আমেরিকা যে বাংলাদেশের, আমি এর আগেও বলেছি যে আমেরিকা বাংলাদেশের ডেমোক্রেসি সম্পর্কে খুব তাদের মাথা ব্যথা, আমি সেটা কিন্তু মনে করি না। তাদের কোথাও কোনো জায়গারই ডেমোক্রেসি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, কাজে তাদের
সেটা একটা আশঙ্কা থেকে যেতে পারে যদি অস্থায়ী সরকার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস লিড দেবেন, সেটা যদি আপনার 2 বছর 3 বছর, আমি তো শুনেছি যে কিছু কিছু ছাত্রদেরই নাকি যে সমস্ত ছাত্র নেতারা এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল যার নেতা, তারাই নাকি বলেছে এটা 3 থেকে 6 বছর পর্যন্ত এই সরকার। অনেক রকমের প্রেডিকশন আছে, দেখা যাক কি হয়। আমি শেষে 30 সেকেন্ডে একটু শুনবো, এই যে জেডি ভেন্স বনাম কামালা হ্যারিস এবং টিম ওয়ালস, সবশেষ আপনি জানেন উইসকনসনের দুজনই বক্তব্য রেখেছেন, পাল্টাপাল্টি চলছে এবং ওয়ালসের মনোনয়ন বা তাকে রানিংমেট বানানোটা ডেমোক্রেটরা দারুণভাবে সমর্থন করছে, উজ্জীবিত হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। ঠিক একইভাবে ট্রাম্পের ক্যাম্প বা জেডি ভ্যান্সরা তাকে রেডিক্যাল লেফট উমুক তুমুক বলে, যেটা কামালা হ্যারিসের ক্ষেত্রেও বলে কামালা হ্যারিসের চেয়ে উনি বেশি লেফট বেশি রেডিক্যাল এরকম গাল দিচ্ছে। এটাই কি চলতে থাকবে নভেম্বর পর্যন্ত? না, এটা তো তারা বলবে। হ্যাঁ, কাজে তার তো একটা রেকর্ড আছে, তার তো কংগ্রেসে একটা রেকর্ড আছে, সে অনেকগুলো লেজিসলেশনে সে ইনভলভ ছিল যেটা বাইপার্টিজান। হ্যাঁ, কাজেই তার কংগ্রেসের যে ইয়েটা, আপনার যে রেকর্ডটা, সে রেকর্ডটা মানে মিডিল লেফট, মিডিল টুয়ার্ডস লেফট। গভর্নর হিসেবে কাজেই গভর্নর হিসেবে তার সে আবার অনেকটা লিবারেল আমি বলবো। হ্যাঁ, কাজে তার রেকর্ড তো খুবই ভালো, তার সে আর্ম সার্ভিসের রেকর্ড আছে। কোচিং, তার যে রেকর্ড, আপনি যদি জেডি ভ্যান্স এবং তাকে যদি পাশাপাশি রাখেন, জেডি ভ্যান্সের রেকর্ড কি, তার তো ওই ভেঞ্চার ক্যাপিটালিজমের ক্যাপিটালিস্ট ছাড়া আর ওই যে হিলবিলিয়ালিজি বইটা লেখার বাইরে তার লেজিসলেটিভ ইয়া হচ্ছে এক্সপেরিয়েন্স নাই, তার আর কোনো এক্সপেরিয়েন্স নেই, তারপর সে সমস্ত কথাগুলো বলেছে। আমি আজকে কিন্তু কংগ্রেসে আপনার টিম ওয়ালসের অনেকগুলো বক্তৃতা আমি শুনলাম, আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, কাজেই আপনি ওগুলো বললেই তো হবে না, এগুলোই তো এই যে আপনার সিএনবিসি ওইগুলো করছে, নিশ্চয়ই এসব রেটরিক চলতে থাকবে। চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বরে ভোটাররাই নেবে, তখন দেখা যাবে কি হয়। কোনোই হবে না। আর একটা জিনিস আমি বলবো যে টিম ওয়ালস কথা বলতে পারে, নিশ্চয়ই খুবই কনভিন্সিং, খুবই ইমপ্রেসিভ মনে হচ্ছে এখন পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী আপনাকে, এবং ডক্টর গোলাম মাতবর, তিনি সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছেন, ওনাকেও ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।